এবং এটা করার কারণও আছে। ওটা ছিল জামাতের রাজনীতি, পার্ট অফ দেয়ার পলিটিক্স। এনসিপিকে বড় করে দেখানোর জন্য না, তাদের পলিটিক্যালি এটা তারা একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছিল যে ওদেরকে বড় করে দেখাবো আমরা এখন। আবার যখন প্রয়োজন হয় নাই তখন আবার যায় নাই, যেমন এই শহীদ মিনারে যায় নাই তারা। এটা তাদের পলিটিক্স, কিন্তু মানে ওদেরকে ভালোবেসে গেছে তা না, কিন্তু তারা একটা বিকল্প কিছু তৈরি করার চেষ্টা করছে। তাদের পলিটিক্সটা কি, তারা চাচ্ছে যে বিএনপির প্যারালাল তাদেরকে দাঁড় করাতে চাচ্ছে। এবং এটা করাতে যে দেখবেন আপনি ওই সময়ে এনসিপি, কিন্তু এনসিপির মধ্যে যে কথা দিউ ভাই বললেন যে খুব ইন্টারেস্টিং, ওদের মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার স্যাপার আছে, বয়স তো কম। মানুষ তো ভাই খালি বই পড়ে শিখে না, মানুষ কিন্তু ঠেকে শিখে, অভিজ্ঞতা করে শিখে। যেমন এইবার তারা গেল ইয়েতে কক্সবাজারে, আগামীতে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে যাবে না, ঠেকে শিখছে। তো ঠেকে ঠেকে শিখে ওরা অনেক কিছু, শিখুক। আমি তো এই পার্টির ভালো চাই, এই পার্টির আগামীতে শক্ত হোক। ওরা কিন্তু শুরুতেই যে ঝামেলাটা করছে, ওদেরকে ঝামেলায় ফেলাই দিতে আসলে ইউনুস সাহেব নিজে। মানে এনসিপির যদি আপনি খুঁজেন, এনসিপিতে একবার হয়েছে কি, আমি যে কথা বলতেছিলাম যে ওরা করছে কি সবাইকে অ্যাটাক করছে, সবাইকে অ্যাটাক করে মনে করছে যে আমার সঙ্গে তো ইউনুস সাহেব আছে, আমার তো আর কাউকে লাগবে না। এখন সবাইকে অ্যাটাক করে আসলে ইউনুস সাহেব তো কারোর ধরো না, ইউনুস সাহেব ওনার জন্য। ইউনুস সাহেব বেসিক্যালি এনসিপির সবচেয়ে বড় ক্ষতিটা করছে ইউনুস সাহেব নিজে। কীভাবে করছে আমি বলি আপনাকে, এই যে ওরা যেখানেই যায় সেখানেই এই যে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, এটা দিয়ে কিন্তু মানুষের কাছে প্রমাণ করে দিছে যে অন্য 5টা রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির একটা ডিফারেন্সটা কী। এই ডিফারেন্সটা মানুষ ভালোভাবে নেয় নাই, একদম ভালোভাবে নেয় নাই। এনসিপির কেউ যদি কোনো রকম চাঁদাবাজি করতো অথবা বলতো তোমাকে ধরাই দেবো, করছে তো চাঁদাবাজি তো অবাধ হয়েছে, এটা উনি হতে দিয়েছেন। এনসিপির সচিবালয়ে গেছে, এনসিপি না ঠিক ইয়াংরা গেছে, স্টুডেন্টরা গেছে, সচিবালয়ে গেছে, যাওয়ার পরে তদবির করছে। ওই তদবির করতে দেওয়া হয়েছে, যখন আপনি করতে দিবেন ডিসি নিয়োগের ক্ষেত্রে স্টুডেন্টদের ভূমিকা ছিল, এটা সবাই জানে, করতে দেওয়া হয়েছে। তা আপনি যখন করতে দিয়েছেন আপনি, এতে কিন্তু সুনাম বাড়ে নাই। আপনার তো কাঠামো ছিল না, আপনি নির্বাচনটা কে করবে? ডক্টর ইউনূস, আমি মনে করি যে এই কাঠামোতেও ওনার অধীনে নির্বাচনটা হওয়া উচিত না, কারণ এই সরকার বিতর্কিত হয়েছে, এখনও 2জন উপদেষ্টা আছে, তার এটা আরও ক্লিয়ার করার দরকার ছিল। ফলে মানে একটা যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, সেই কাঠামোর অধীনেই নির্বাচনটা হবে, সেখানে কাউকে পা ধরে আনতে যাবে না। এখন ধরেন আমি নির্বাচনটাকে মানে ওই যে 1 কোটি ভোটার আওয়ামী লীগের, তো সেটার জন্য কি এখন এখান থেকে কি প্লেন ভাড়া করে দিল্লিতে যে শেখ হাসিনাকে রিকোয়েস্ট করবে? সেটা কি মানে বর্তমান রাজনীতি বাস্তবতা সেটা কি অ্যালাউ করে? করে না। তিনি হচ্ছেন একটা হত্যা মামলার মূল আসামি। তাহলে কে বিকল্প? কোনো আওয়ামী লীগ তো তাকে রিপ্রেজেন্ট করেনি যে না ঠিক আছে আব্দুল হামিদ আর সেলিনা হায়াত আইবি নেতৃত্ব করে দিলাম, আচ্ছা ওদের সাথে তোমরা কটা করো, বা তারা কোনো উদ্যোগ নেবে, তেমনও তো দেখা যাচ্ছে না। তাহলে কি করবে? তাহলে যেটা করবে, তত্ত্বাবধায়ক সরকার একটা হোক, নিউট্রাল নির্বাচন কমিশন থাকুক। ভাই আপনার ইচ্ছা হলে আপনি যান ইলেকশনে, না হলে যান, কাউরে হাতে পায়ে ধরে ওই পার্টিসিপেশনটা। কিন্তু এই সরকার যদি বলে যে যার ইচ্ছা যান, তাতে এই সরকারের ক্ষেত্রে কি অসুবিধা? না, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে সরকারটা ঠিক থাকতে হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। ইউনূস সাহেবও করতে পারতেন, কিন্তু ইউনূস সাহেবের ঘর তাহলে খালি করতে হবে, খালি করে এটা রিয়েল একটা নিউট্রাল গভর্নমেন্ট করতে হবে। যেটা কিন্তু বলা হচ্ছে যে উপদেষ্টাদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই। কি সম্পর্ক নাই? 100% আছে, অবশ্যই আছে। স্বয়ং ডক্টর ইউনূসেরই আছে, ডক্টর ইউনূসেরই আছে, কারণ তার আশীর্বাদ না পাইলে এই ধরনের 2জন উপদেষ্টা থাকে কি করে? সারা দেশে এই যে এনসিপির যে প্রোটোকল আমরা দেখলাম, মানে পুরো বাহিনী, নিরাপত্তা বাহিনীর সমস্ত পোর্শনগুলো দিয়ে যেভাবে মিছিল মিটিংগুলি করে, এটা তো নজিরবিহীন। এটা তো একটা সরকারি দল যেভাবে করে, শেখ হাসিনার সময় আওয়ামী লীগ যেভাবে করছে ঠিক সেভাবেই এনসিপি করছে। এটার জন্য ডক্টর ইউনূসের সরাসরি দায় আছে, এবং এটা কেউ হয়তো জবাব চাচ্ছে না, কারণ বিএনপি একটু নমনীয় হচ্ছে যে তারা মনে করে যে আচ্ছা যাই হয়েছে নির্বাচনটা হোক, তখন বোঝা যাবে ওই মাঠে। তো এইটাও করা উচিত হয়নি ডক্টর ইউনূসের। যতটুক তার দায় দায়িত্ব তো তার, মানে এখন যদি বলেন যে না আমি তো এগুলি করি না, কিন্তু না, আপনার সময় আপনার গভর্নমেন্টের অধীনেই তো। কিন্তু আজকে আসলে বিএনপির বিজয় মিছিল কি আপনার কাছে সেটা বার্তা দিচ্ছে যে এই আন্দোলনে আসার বিষয়ে, নির্বাচনে আসার বিষয়ে বিএনপির সামান্যতম দ্বিধা বা অন্য কিছু আছে, বা এই সরকারের আমলে এই সরকারের অধীনে তারা করতে চায় না, এমন কোনো ইঙ্গিত কিন্তু বিএনপির তরফ থেকে আমরা অন্তত দেখছি না। না, দেখছি না, তারা এটাকে মানে পাত্তা দিচ্ছে না। মানে এখন ওই মাহফুজ বা আসিফ থাকার কারণে যে খুব বেশি উল্টায় মানে ইয়ে করতে পারে তা না, কারণ প্রশাসন অলরেডি তাদের নিয়ন্ত্রণে চলে আসছে। এখন সমস্ত ডিসি, এসপি, ওসি সব তারা বিএনপি। তো সুতরাং এখন এইগুলি এবং নির্বাচনে তো এরাই ফ্যাক্টর। তো এই জন্য ওই 2জন 4জন মানে থাকাটা অস্বস্তিকর, কিন্তু এটা না বিশাল একটা অবস্ট্রাকল সেটা তারা মনে করছে না। আর আমি বলি কি
যে আমাদের একটা কাঠামোটা দাঁড় করানো দরকার, সেই কাঠামো যাতে কেউ না ভাঙে। এরপরে আপনাকে ছেড়ে দিতে হবে যে আপনার 2 কোটি ভোটার আছে, আপনার 1 কোটি ভোটার আছে, আপনাকে ওই নির্বাচন কমিশন বা তত্ত্বাবধায়ক সরকার দাঁড়ে দাঁড়ে যাবে না ভিক্ষা নিয়ে যে ভাই প্লিজ আসেন, তা নাহলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। আমরা যদি ওই কাঠামোটা একবার গড়ে তুলে দিতে পারি, একটা সেট, তারপরে নির্বাচন হোক, যার খুশি সে অংশ নিক, যার খুশি সে অংশ নিক না। কিন্তু আগের অবস্থাটা কী ছিল? আগে তো যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন, তখন শেখ হাসিনার সরকারের দায়বদ্ধতা ছিল যে সবাইকে আনার, কিন্তু তারপরও সে আনে নাই, যার কারণেই তো আজকের এই পরিণতি, রাজনৈতিক এই বিপর্যয়। এখন এই বিপর্যয় থেকে উঠতে গেলে কি করতে হবে? তাহলে ওই সময় যে আন্দোলনের মূল দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, ওই রকম একটা কাঠামোটা আমরা তৈরি করি, প্রডিউস করি, দেন রাজনৈতিক দলগুলো তার মতন করে। এখন আওয়ামী লীগ যদি মনে করে যে না, তার সে যেটা করছে সেটাই ঠিক, কোনো ভুল নেই তার, সেই যেমন জামাত ইসলাম ৭১-এর কোনো ভুল স্বীকার করে না, এরাও তেমন মনে করে যে না তাদের কোনো ভুল নাই, সেই অবস্থান নিয়ে যদি আওয়ামী লীগ এখন বসে থাকে, তাহলে হাতে পায়ে ধরে এই নির্বাচনে অংশগ্রহণ করানোর দায় এটা কারোরই নেওয়া উচিত না। এটা সংবিধানে থাকবে, তত্ত্বাবধায়ক সরকার এবং তার অধীনে নির্বাচন হবে, ফলে যার খুশি সে নির্বাচন করবে, যার খুশি সে নির্বাচন করবে না। এইটা ছাড়া রাজনৈতিক দলগুলো যাতে কোনোভাবেই ব্ল্যাকমেইল না করতে পারে, প্রতিবার নির্বাচন আসবে আর ব্ল্যাকমেইল করবে যে না আমার এই দাবি পূরণ করতে হবে, ওই দাবি পূরণ করতে হবে, না হলে আমি নির্বাচন আসবো না, এইটা চলতে পারে না। মাসুদ কামাল, যে প্রসঙ্গটি আসছে মোস্তফা ফিরোজও প্রথমেও সেটা বললেন এবং আজকে যেটা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন একটা সংবাদ সম্মেলনে যে এই নির্বাচনটা আসলে 3 মাসেই করা সম্ভব এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তারা দেখতে পাচ্ছেন তাতে তাদের মনে হচ্ছে যে নির্বাচনটা যে কোনো সময় করার মতো পরিস্থিতি বাংলাদেশের তৈরি আছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যা দেখছি সাধারণ জনগণ হিসেবে, তাতে নির্বাচন, এত বড় একটা জাতীয় নির্বাচন এত বছর পর করার জন্য আসলে আপনি মনে করেন যে সম্ভব? এটা আসলে এখনকার পরিস্থিতি সম্ভব? কেন সম্ভব হবে না? নির্বাচন তো মনে করেন এক মাস জুড়ে হবে না, তাই না? নির্বাচনের সময় যদি আমি মনে করি যে পুলিশ অপ্রতুল, আর্মি তো এখনই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে না? তো আর্মিকে আপনি ডেপ্লয় করবেন, আর্মি এই কাজ করতে পারবে না। আর্মি তো দেশের নানা রকম আপনার নানা রকম দুর্ঘটনা, দুর্বিপাকে তো আসে মাঠে, আসে না? তো আমাদের জন্য এর চেয়ে বড় কি আছে, ঘটনার কি আছে? এই ঘটনা তো আসবে, মাঠে নামবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে। তাদের কাজ তো ভোটারকে না ভোট দেওয়ানো না, তাদের কাজ হলো ভোট প্রদানের ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় সেটাকে আটকাবে। কেউ দুর্নীতি করলে, কেউ সমস্যা করলে, সন্ত্রাসী করলে সেটা আটকাবে। তো আমি তো কোনো প্রবলেম দেখি না। নির্বাচন হওয়া সম্ভব, 3 মাসে হওয়া সম্ভব। আমি তো শুরুর থেকেই বলতেছি নির্বাচন হওয়া উচিত ছিল অক্টোবর থেকে, সেখান থেকে আপনি দিলেন ডিসেম্বরে, বিএনপি নিল ডিসেম্বরে, ঠিক আছে, ডিসেম্বরে মানা যায়। ফেব্রুয়ারি নির্বাচন তো ভালো হবে না, ফেব্রুয়ারির সময়টা খুব সুইটেবল টাইম না, কারণ ফেব্রুয়ারির কদিন পরেই হবে আপনার রোজা, এবং বাংলাদেশের রোজার সময় দ্রব্যমূল্য নিয়ে একটা ক্যাচাল বাজেই, সবসময় বাজে। নতুন গভর্নমেন্ট দায়িত্ব নিয়েই ওই ক্যাচালের মধ্যে পড়বে। এটাও একটা ইন্টেনশনালি হইতে পারে যে নতুন যারা গভর্নমেন্ট আসবে তাদেরকে এরা বুঝাইলো তুই তো ক্ষমতায় যেতে চাস, দেখ কেমন লাগে, এটা বুঝাই দিল আর কি। এটাও হইতে পারে। কিন্তু বিএনপির উচিত ছিল কোনো অবস্থাতে ডিসেম্বর থেকে একদিনের পরে না যাওয়া। বিএনপি কী মনে গেছে জানি না, বিএনপি মনে করছে যে কোনো মতো এখানে চেয়ারে বসলে যে আনন্দ আর আনন্দ, ওই আনন্দের আশায় গেছে আর কি। আর যা কিছু করে সব খালি ইলেকশনটা আমাদের দাও, ফেব্রুয়ারিতে দাও, ভালো হচ্ছে না এটা। কিন্তু এটা আরও আগে হওয়া হচ্ছিল। কিন্তু যে সবাই মিলে যে নির্বাচনের কথা বলছে, আগের কথা বলছেন, কিন্তু ফেব্রুয়ারিতেও আপনারা বলছেন দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রেও অন্য রাজনৈতিক দলগুলো, এনসিপিকে আমরা তুলনামূলকভাবে এক পাশে আমরা এখন দেখতে পাচ্ছি, তারা এখন মূল ক্রীড়নকের ভূমিকায় দেখতে পাচ্ছি না। এনসিপি যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, এনসিপি কিন্তু বারবার বলছিল যে তারা কোনোভাবেই এই সংস্কার ছাড়া, বিচার ছাড়া সেই নির্বাচন তারা চায় না। কিন্তু তাদের আমরা খুবই যে কঠোর একটা প্রতিক্রিয়া দেখেছি তাও না। আপনার কি মনে হয় যে এনসিপি আসলে পুরো এই ঘটনার থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে বা গুটিয়ে নেওয়ার অবস্থা? গুটিয়ে নিচ্ছে না, এনসিপি জানেন কি, এনসিপি তব্দ হয়ে গেছে আর কি। তব্দ হয়ে যাওয়া মানে তারা বোঝার চেষ্টা করতেছে যে ডক্টর ইউনূস আমাদেরকে এই রাজনীতিতে আনলো, সে কি আমাদেরকে ত্যাগ করলো, পোল্ট্রি মারলো, সে কি পোল্ট্রি মারলো, সে এটা কী করতেছে। আমার তো তাদের কাছে আশা ছিল যে যতদিন সম্ভব আপনি থাকেন। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, এনসিপি এবং জামাতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন। এরা হয়েছে কি, এরা তো ক্ষমতা আসতে পারবে না ভাই। যে যত কথা বলো 3 মাস 6 মাস 3 বছর করেন আপনি, এরা ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থা আসে নাই, মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থা আসে নাই।
তাহলে এরা কি করবে? এরা এখন যে অবস্থা আছে, এখন কিন্তু এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় নিচ্ছে, আমার তো নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না। ওটাকে অনেক তারা ক্ষমতার স্বাদ দিচ্ছে। এখন যেই ক্ষমতায় আসুক না, যদি বিএনপি ক্ষমতায় আসে, এই স্বাদ নিতে পারবে না তো। যত জায়গায় যত কিছু আছে থাকবে। জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে, ভিসি থাকবে? ঢাকা ইউনিভার্সিটি ভিসি থাকবে নাকি? থাকবে না তো, দেখেন আপনি, থাকবে না। এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চিয়ারে পাবেন না খুঁজার। এটা রিয়েলিটি। এদের ধরে ধরে আনছে, এই এখানে আনছে, এখানে পাঠাচ্ছে, এখানে পাঠাচ্ছে, এখানে পাঠাচ্ছে, এগুলো একটাও থাকবে না। এনসিপি যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে, বৈষম্যবিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে ওখানে কী করে যাতে এটা কেউ প্রকাশ না করে, এই জন্য অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে, যে ওটা কেউ যাতে না দেখে। বা এগুলো আমরা বুঝি না নাকি? সবই তো উন্নয়নের জন্য। তো এগুলো তো থাকবে না তো। যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে, নতুন গভর্নমেন্ট আসলে পাবে প্রোটেকশন। সেই ক্ষমতার স্বাদ শুধু জামাত পাচ্ছে নাকি এনসিপিও আসলে? জামাতও পাচ্ছে, এনসিপি পাচ্ছে। কিন্তু শুনেন, হ্যাঁ। স্বাদ এখন জামাত পাচ্ছে, এনসিপি পাচ্ছে, বিএনপিও পাচ্ছে, 3 দলই পাচ্ছে। আবার মাঠ পর্যায়ে চাঁদাবাজি বিএনপি করতেছে, মিনিমাম 90% চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে করতেছে। কিন্তু প্রশাসনে জামাত এগিয়ে আছে, প্রশাসনে কিন্তু জামাত বিএনপি সমান সমান। আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে, মানে এই তদবির করেন, ওই তদবির করেন, আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামাত বিএনপি। ঠিক আছে, যখনই বিএনপি ক্ষমতা আসবে, জামাতের কেউ থাকবে নাকি এনসিপির কেউ তখন দিয়ে সচিবালয়ে যে ধমক দিতে পারবে না তো। এই যে মজাটা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। এখন এর মধ্যে মনে করেন আপনার জামাতের একটা খুঁটি আছে, যে আমার একটা দল আছে, অমুক তার একটা আছে। এনসিপির কি আছে? এনসিপি ডক্টর ইউনূস আছে। এখন ইউনূস ফেব্রুয়ারিতে ইলেকশন হবো, ওর তো রীতিমতো অধিক সঙ্গে পাথর হয়ে গেছে। এটা কি হলো? কিন্তু সেই পাথর হওয়ার সময়টাতে আমরা খুবই অদ্ভুত একটা ঘটনার মধ্যে দিয়ে গতকাল আমরা সবাই ছিলাম। সেটা হচ্ছে 5 শীর্ষ নেতা তাদের যেদিন জুলাই ঘোষণাপত্র এবং যেদিন আসলে বর্ষপূর্তি, যার জন্য তারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তারা কক্সবাজার বেড়াতে চলে গিয়েছেন তাদের তথ্য মতে। এনসিপির এই অবস্থান এবং মুস্তফা ফিরোজ যেটা বলছেন যে এনসিপি তো আসলে সরকার যেহেতু এনসিপিকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে, কাজেই এই সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। কিন্তু গতকালে তাদের এই ঘটনা, জুলাই ঘোষণা অনুষ্ঠানে না যাওয়া, এই সমস্ত কিছুতে তাদের যে নিশ্চুপ একটা প্রতিক্রিয়া, তাকে কি আসলে বোঝা যায় যে আসলে সরকারের প্রশ্রয় তারা পাচ্ছে? আমি প্রশ্নটার উত্তর বরং বিরতির পর নিতে আসছি, সাথে থাকুন দর্শক। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আমরা আলোচনাতে ছিলাম মোস্তফা ফিরোজকে দিয়ে। সেই প্রশ্নটা আবার শুরু করতে চাই উত্তরটা নেওয়ার ক্ষেত্রে, যেটা বলছিলাম যে এনসিপির আসলে জুলাই ঘোষণাপত্র এবং বর্ষপূর্তি গণঅভ্যুত্থানের, এখানে এনসিপিকে আমরা একটু ম্রিয়মান দেখেছি, একটু না অনেকখানি ম্রিয়মান দেখেছি। এবং তাদের এই 5 জন নেতার বাইরে চলে যাওয়া পুরোটাই একটা রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের কৌতূহল, নানা ধরনের হিসাব নিকেশের কথা বলছে। আপনার কি মনে হয় আসলে এনসিপি যা চেয়েছিল তা পাচ্ছে না, নাকি অন্য কোনো জটিলতা তাদের মধ্যে তৈরি হয়েছে আসলে সরকারের সাথে বা অন্য কারোর সাথে? সরকারের সাথে খুব একটা জটিলতা নেই। এবং আসলে যেটা কক্সবাজারের ট্যুরটা, এটা অনেকটা চাইল্ডিশ আমার কাছে মনে হচ্ছে। তারা মনে করছে ঠিক আছে, আমাদের নেতাদের একটা অংশ তো আছে মূল জায়গায়, আমরা একটু এই ফাঁকে দিয়ে ঘুরে আসি। এবং তাদের 1 মাস ব্যাপী এই পদযাত্রাটা, এটা আসলে খুবই ছিল। সেই অর্থে তাসনিম যারা, তো তার হাজব্যান্ড সাথে ছিল, বাকি ওরা ছিল, না গেলে পারতো। ওদের এই ম্যাচুরিটিটা এখানেই হলো যে একটা ম্যাচিউর দল আর ইম্যাচিউর দলের মধ্যে পার্থক্য। তারা সেই ম্যাচুরিটিটা মানে দেখাতে ফেল করছে। এটা একটা সাংগঠনিক শৃঙ্খলা। এবং এনসিপি কিন্তু আজকে তারা শোকজ করে বলছে 24 ঘন্টার মধ্যে সবাইকে এসে কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন তারা এই কাজটা করলো। আর হতাশাটা তো আছে, তাদের তো প্রত্যাশার অনেকগুলো যে এইগুলি করতে হবে, কারণ তারা মনে করে একটা তারা বিপ্লব করছে, রেভলিউশন করছে, সুতরাং সব কিছু পাল্টে দিতে হবে, নতুন করে তৈরি করতে হবে। এই জন্য তারা নতুন সংবিধান চায়, সেকেন্ড রিপাবলিক চায়। কিন্তু আসলে যাদের কাছে চায় তারা তো আসলে মানে তারা তো আর অভ্যুত্থান করেনি, তারা তো বিপ্লব করেনি। তারা সুশীল সমাজ, যার যার অবস্থায়, ওই যে নিজ নিজ পেশায় আমরা সন্তুষ্ট,
এরকম টাইপের মানুষজন এসে তো করছে, তো ফলে ওদের সাথে ওই এটার মানে সিঙ্ক ঠিক মতন হয়নি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আশীর্বাদ, একটা ভালোবাসা, স্নেহ তাদের প্রতি আছে। এবং তরুণরা সামহাও মানে প্রথম কথা হলো যে তাদের এই উচিতই হয়নি, কারণ এটা তো তারা জানে যে তাদের সাংগঠনিক কাঠামোয় এই অভ্যুত্থান হয়নি, এই অভ্যুত্থানের একটা জোয়ারে হয়ে গেছে, সামনে তারা সাহসটা দেখাইছে। কিন্তু অভ্যুত্থানের পরে মানে 5ই আগস্টের পরে সবাই যার যার ঘরে চলে গেছে, ঘর চলে যাওয়ার পরে তাদের ঘরে তো আর কেউ নাই, ফলে অল্প যারা ছিল তাদেরকে নিয়ে করছে। তাদের মধ্যে আবার একটা অংশ এটাকে ব্যবহার করে সমন্বয়ক পরিচয়ে সারা দেশে যেভাবে বিএনপির কিছু বদনাম হয়েছে, তাদের বদনাম অল্প করেও ব্যাপকভাবে তারা বদনামের ভাগ হয়েছে, তার একটা শিকার তো তারা হয়েছে। সব মিলায় এনসিপি একটা নড়বড়ে অবস্থানের মধ্যে পড়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এনসিপির সাথে বিরোধটা সরকারের মানে বিএনপির হবে না, মূলটা হবে হচ্ছে জামাতের সাথে। এবং এনসিপি আমার ধারণা যে তাদের স্ট্রাকচার অনুযায়ী তারা আসলে জামাতের সঙ্গে অবস্থান করবে না, তারা হয়তো বিএনপির দিকেই চলে আসবে। তাদের রাজনীতির যেই মানে ধারা বা তাদের আন্তর্জাতিক যেই রাজনীতির লিবারেল ডেমোক্রেসি প্র্যাকটিস করবে, তো তারা সেটাই তো কমিটমেন্ট, সেটা মিলবে বিএনপির সঙ্গে। তো ফলে জামাতের সাথে একটা তাদের ক্ল্যাশ তৈরি হবে, মানে ক্লাশ তৈরি হবে বিএনপি সহ আদার্স। এবং মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এগুলি নিয়ে তো অলরেডি ডিফারেন্সটা একদম। কিন্তু মাসুদ কামাল, মুস্তাফা ফিরোজের এই উত্তরটা আপনাকে জানতে চাই। কিন্তু সবসময় এনসিপিকে বলা হতো জামাত ঘেঁষা দল, কারণ এনসিপির যখন কোনো আন্দোলনে কেউ আসতো না তখন বলা হতো জামাত এবং ছাত্র শিবির থেকে তাদের ওখানে লোক পাঠানো হয়েছে, এবং সেটার প্রমাণও পাওয়া গেছে। এবং বলা হয়েছে যে তাদের মধ্যে একটা সখ্যতার জায়গা আছে। আসলে এনসিপির সখ্যতা কাদের সাথে? আসলে তারা কি এরকম কোনো জোট বাঁধতে পারবে কোনো দলের সাথে? আমি কিন্তু মনে করি না যে তারা জামাত ঘেঁষা দল। জামাত বিভিন্ন জায়গায় তাদের লোকবল মানে শিবিরের লোকবল এনসিপি মিটিংয়ে গেছে, এটা আমি সন্দেহ করি। এবং এটা করার কারণও আছে, ওটা ছিল জামাতের রাজনীতি, পার্ট অফ দেয়ার পলিটিক্স। এনসিপিকে বড় করে দেখানোর জন্য না, তাদের পলিটিক্যালি এটা তারা একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছিল যে ওদেরকে বড় করে দেখাবো আমরা এখন। আবার যখন প্রয়োজন হয় নাই তখন আবার যায় নাই, যেমন শহীদ মিনারে যায় নাই তারা। এটা তাদের পলিটিক্স, কিন্তু মানে ওদেরকে ভালোবেসে গেছে তা না, কিন্তু তারা একটা বিকল্প কিছু তৈরি করার চেষ্টা করছে। তাদের পলিটিক্সটা কি, তারা চাচ্ছে যে বিএনপির প্যারালাল তাদেরকে দাঁড় করাতে চাচ্ছে। এবং এটা করাতে যে দেখবেন আপনার ওই সময়ে এনসিপি কিন্তু এনসিপির মধ্যে যে কথা দিউ ভাই বললেন যে খুব ইন্টারেস্টিং, ওদের মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার স্যাপার আছে, বয়স তো কম। মানুষ তো ভাই খালি বই পড়ে শিখে না, মানুষ কিন্তু ঠেকে শিখে, অভিজ্ঞতা করে শিখে। যেমন এইবার তারা গেল ইয়েতে কক্সবাজারে, আগামীতে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে যাবে না, ঠিকই শিখছে। তো ঠিকই শিখে ওরা অনেক কিছু শিখুক। আমি তো এই পার্টির ভালো চাই, এই পার্টির আগামীতে শক্ত হোক। ওরা কিন্তু শুরুতেই যে ঝামেলাটা করছে, ওদেরকে ঝামেলায় ফেলাই দিতে আসলে ইউনূস সাহেব নিজে। মানে এনসিপির যদি আপনি খুঁজেন, এনসিপিতে একবার হয়েছে কি, আমি যে কথা বলতেছিলাম যে ওরা করছে কি সবাইকে অ্যাটাক করছে, সবাইকে অ্যাটাক করে মনে করছে তো আমার সঙ্গে তো ইউনূস সাহেব আছে, আমার তো আর কাউকে লাগবে না। এখন সবাইকে অ্যাটাক করে আসলে ইউনূস সাহেব তো কারোর জন্য না, ইউনূস সাহেব ওনার জন্য।